ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্রাকশন অফ লাইট। শূন্য স্থানে আলোর বেগ প্রতি সেকেন্ডে 2.99792458 গুণ 10⁸ মিটার। আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ আলো যখন একটা মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন আলোর বেগ এর থেকে কমে যায়। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে এটা, অর্থাৎ এটা আমরা এটাকে অনেক সময় 3 × 10⁸ বলি, ঠিক আছে। 2.9979 আছে, তো এটা বলি, কিন্তু এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর যে এই বেগটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর এটা বেগ। আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগ এর থেকে কমে যায়, এবং এই প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করার জন্য প্রতিসরাঙ্ক বলে একটি রাশিকে সংজ্ঞায়িত করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আলোর বেগ কেন কমতেছে এটাকে সংজ্ঞায়িত করার জন্য প্রতিসরাঙ্ক নামে একটি রাশি আছে। তোমরা ইচ্ছা করলেই দেখতে পাবে আলোর বেগের তারতম্যের জন্য এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি বেঁকে যায়, অর্থাৎ দিক পরিবর্তন করে। তাহলে আলোকরশ্মি যে দিক পরিবর্তন করে এটার কারণটা হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগের ভিন্নতা। আলোর বেগের ভিন্নতার কারণেই আলো কি করে, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন সে দিক পরিবর্তন করে। আলোর এই ধর্ম বা প্রতিসরণের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নামে একটি চমকপ্রদ ব্যাপার ঘটতে পারে। তো এই প্রতিসরণের ফলাফল হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই অধ্যায়ের শেষে আমরা এটি দেখব। এই অধ্যায়ে আমরা অপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নানা ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। একটি বিন্দু হতে আগত আলোকরশ্মিসমূহ একটি উত্তল ও অবতল লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর ওই বিন্দুটির একটি বিম্ব তৈরি করে। বিভিন্ন অবস্থায় এই বিম্ব বিভিন্ন ধরনের হতে পারে। এই অধ্যায়ে আমরা বিম্বের ধরনসমূহ আলোচনা করব। আলোর প্রতিফলনে যেরকম আমরা বিভিন্ন ধরনের দর্পণের ক্ষেত্রে বিম্বগুলো দেখেছিলাম, একইভাবে আলোর প্রতিসরণের ফলেও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বিম্ব তৈরি হয়। এগুলো এই অধ্যায়ে দেখানো হবে, ঠিক আছে। তো তার আগে আমরা জেনে নেই যে আলোর প্রতিসরণ কি, রিফ্রাকশন অফ লাইট। হোয়াট ইজ রিফ্রাকশন অফ লাইট? তোমরা এর মাঝে জেনে গেছো যে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করতে চায় তখন তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে প্রতিফলন, যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। তাহলে এটাকে আমরা বলতেছি প্রথম আলোর প্রতিফলন, যেটা আমরা অলরেডি অষ্টম অধ্যায়ে পড়ে এসেছি, এবং সে বিষয়টি আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি। দ্বিতীয়টি হচ্ছে প্রতিসরণ, যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলো প্রবেশ করে, যে বিষয়টি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আলোচনা করা হবে যখন আলো কি করে, প্রথম মাধ্যমে ফিরে না গিয়ে, ফিরে তো যায় কিছু অংশ, আবার কি করে দ্বিতীয় মাধ্যমে চলে যায়। আর তৃতীয় অংশটি হচ্ছে শোষণ, যখন খানিকটা আলো দ্বিতীয় মাধ্যম দ্বারা শোষিত হয়, অর্থাৎ দুই মাধ্যমের বিভেদতল কি করে আলোর কিছু অংশ শোষণ করে নেয়, যে বিষয়টি আমরা আলোচনা করব না, এটা নিয়ে এখানে মূলত আলোচনা নেই, ঠিক আছে। তো আলোর প্রতিসরণ বোঝার জন্য প্রতিসরণাঙ্ক বলে একটা রাশি, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা ব্যবহার করা হয়। তো প্রতিসরাঙ্ক এন, আমরা আগে এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হতো, এখন এন দ্বারা, এখনকার বইগুলোতে এন দ্বারা আছে, আগের বইগুলোতে ইটা দেওয়া থাকতো। তো আমরা জানি শূন্য স্থানে আলোর বেগ 2.9 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা খুব শীঘ্রই 3 × 10⁸ হয়ে যাবে, তো তার কারণে এটাকে আস্তে আস্তে শর্ট করা হয়েছে। এবং অন্য যে কোনো মাধ্যমের ভেতর দিয়ে আলোর বেগ এর চেয়ে কম। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে এটা, অন্য যে কোনো মাধ্যমে যদি আলোর বেগ আমরা হিসাব করি তাহলে দেখা যাবে এই বেগের চেয়ে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কম হবে। একটি মাধ্যমে আলোর বেগ শূন্য স্থানে আলোর বেগের যত গুণ কম, সেটি হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের আলোর বেগের যে অনুপাত, ঠিক আছে, এটি হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা করব যে উপরে হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ আর নিচে হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো একটি মাধ্যমে আলোর বেগের চেয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ যত গুণ বেশি, শূন্য মাধ্যমে আলোর বেগটা বেশি, তার চেয়ে
এই মাধ্যমে, তাহলে মনে করো যে এটা একটা মাধ্যম, এটা হচ্ছে একটা এস মাধ্যম বা ডাব্লিউ মাধ্যম, তো এই মাধ্যম, আর এটা হচ্ছে শূন্য মাধ্যম ভ্যাকুয়াম। তাহলে ডাব্লিউ মাধ্যমে আলোর যে বেগ, ডাব্লিউ মাধ্যমে আলোর বেগ যদি ভি ডাব্লিউ হয়, আর শূন্য মাধ্যমে আলোর বেগ যদি ভি নট হয়, তাহলে আমরা ভি নট ডিভাইডেড বাই ভি ডাব্লিউকে বলতেছি তোমার এই ভি, অর্থাৎ ডাব্লিউ মাধ্যমের আলোর, ডাব্লিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ কোনো একটা মাধ্যমে আলোর যে বেগ হবে তার চেয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ যতগুণ বেশি হবে সেটি হবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে? তো যেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে আলোর বেগ হচ্ছে 2.26 গুণন 10⁻⁸ মিটার পার সেকেন্ড। কাজেই ওই তাপমাত্রায় পানির প্রতিসরাঙ্ক হচ্ছে পানির প্রতিসরাঙ্কের চেয়ে আলোর বেগ কত গুণ বেশি সেটি, অর্থাৎ পানিতে আলোর বেগের চেয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 1.33 গুণ বেশি। ঠিক আছে? অথবা উল্টোভাবে বলতে পারি শূন্য মাধ্যমের আলোর বেগের চেয়ে পানির মাধ্যমে আলোর বেগটা 1.33 গুণ কম। যদি এর কথা বলি তাহলে কম হবে, যদি ওর কথা বলি তাহলে হবে বেশি। তাহলে এটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে? অর্থাৎ শূন্য স্থানে আলোর বেগ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে আলোর বেগের চেয়ে 1.33 গুণ বেশি। ঠিক আছে? আমরা জানি যে তাপমাত্রার উপর আবার যে কোনো তরঙ্গের বেগের কি আছে, একটা প্রভাব আছে। ঠিক আছে? ফাইবার অপটিক কেবল এর কাছের তন্তুর প্রতিসরাঙ্ক 1.5, কাজেই ফাইবারের ভেতর দিয়ে আলোর বেগ হচ্ছে কত হবে? তাহলে ফাইবারের ভেতর দিয়ে আলোর বেগ হবে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই 1.5। ঠিক আছে? তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা জানতে পারি বা আমাদের জানা থাকে, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ সমান হবে কি, যে আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে ইটা বা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে কোনো মাধ্যমের আলোর বেগ আমরা বের করতে পারবো তার প্রতিসরাঙ্ক যদি জানা থাকে। উদাহরণ হিসাবে যদি সাধারণ কাছের প্রতিসরাঙ্ক আছে 1.5, তাহলে কাছের মধ্য দিয়ে আলোর বেগ হবে সি ডিভাইডেড বাই 1.52। শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কাছ মাধ্যমে আলোর বেগ 1.52 গুণ কম। ওকে? প্রতিসরাঙ্ক একটি সংখ্যা এবং এর কোনো একক নেই, যেহেতু এটা কি করতেছে, দুইটা বেগের মধ্যে তুলনা করতেছে। যখন দুইটা একই রকম রাশির তুলনা করা হয় তখন সাধারণত ওই অনুপাতটার কি হয় না, কোনো ধরনের একক থাকে না। যেহেতু আলোর সর্বোচ্চ বেগ সি, সেহেতু এন এর মান সবসময় 1 থেকে বেশি। যেহেতু কি করা হচ্ছে, সর্বোচ্চ বেগের সাথে বাকি বেগগুলোর তুলনা করা হচ্ছে এবং সর্বোচ্চ বেগটাই সবসময় উপরে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য মাধ্যমে আলোর বেগগুলো কি দেওয়া হচ্ছে, নিচে। উপরেই সি দেওয়া হচ্ছে আর নিচে দেওয়া হচ্ছে কি অন্যান্য মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে? তাহলে উপরে দেওয়া হচ্ছে সি আর অন্যান্য মাধ্যমের আলোর বেগটাকে এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর অন্যান্য মাধ্যমে আলোর বেগ নিচে দেওয়া হচ্ছে। আর শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় বেশি, তার মানে উপরের রাশিটা অল টাইম বড় হবে আর নিচের রাশিটা কি হবে, ছোট হবে। সেক্ষেত্রে প্রতিসরণাঙ্কের মান যে সেটা সবসময় কি হবে, 1 চেয়ে ছোট হবে, 1 চেয়ে বড় হবে। প্রতিসরণাঙ্কের মান সবসময় কি হবে, 1 চেয়ে বড় হবে। তার মানে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পারি আমরা 1। তাহলে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বলতে পারি 1। বাতাসের যেমন বাতাসের প্রায় 1, বাতাসের ক্ষেত্রে 1.0020029, শূন্য মাধ্যমের চেয়ে সামান্য বেশি। এই জন্য অনেক সময় বাতাসকে শূন্য মাধ্যম হিসেবেই গণনা করা হয়। ঠিক আছে? 9.01 টেবিলে কিছু পদার্থের প্রতিসরণাঙ্ক দেওয়া হয়েছে। শূন্য মাধ্যমের স্বাভাবিকভাবেই এন এর মান হবে 1। বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.0029। এটি 1 এর কাছাকাছি, যে আমরা এটিকে 1 হিসেবেই ধরে নিব, যেহেতু এটা খুবই কাছাকাছি 1 এর। তো তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়াল টু, যে কোনো মাধ্যমে যদি আমরা আলোর বেগ হিসাব করতে চাই এবং সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক জানা থাকলে আমরা কি করব, শূন্য মাধ্যমে আলোর যে বেগ আছে সেটাকে আমরা বলতে পারি 2.99 গুণন 10⁻8, অথবা আমরা আরো শর্ট যদি করতে চাই তাহলে হবে 3 গুণন 10⁻8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটাকে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে যে কোনো নির্দিষ্ট মাধ্যমের কি পাওয়া যাবে, বেগ পাওয়া যাবে। সেই হিসেবে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক যেহেতু 1 ভাগ করা হয়েছে। একইভাবে হীরাতে আলোর বেগ হচ্ছে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ 10 গুণ 10⁻8, আর হীরার প্রতিসরাঙ্ক হচ্ছে 2.40। তাহলে এটাই হবে কি হীরাতে আলোর বেগ। ওকে?
আচ্ছা, যাই হোক, এখানে উল্লেখ্য শূন্য ছাড়া অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে হলে সেটি কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে মাপা হয়েছে সেটি বলে দিতে হয়, কারণ প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো এই যে আলোর বেগের পরিবর্তনটা হচ্ছে, এটা কিন্তু সব তরঙ্গদৈর্ঘ্যের আলো একইভাবে পরিবর্তিত হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, যে মনে করো যে কাঁচ বায়ু মাধ্যম থেকে শূন্য মাধ্যম থেকে তোমার সবুজ আলো কাঁচে প্রবেশ করলে, এটা হচ্ছে কি কাঁচ, ঠিক আছে। সবুজ আলো প্রবেশ করলে, লাল আলো, এরকম বিভিন্ন রঙের আলো প্রবেশ করলো। সবার বেগ কিন্তু একই রকম ভাবে কমবে না, ঠিক আছে। সবার বেগ একই রকম হবে না, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, অর্থাৎ এটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বেগগুলো ভিন্ন ভিন্ন হবে। এই জন্য প্রতিসরাঙ্ক প্রত্যেকটা কালারের জন্য কি হয়, আলাদা আলাদা প্রতিসরাঙ্ক আছে। তাহলে এখানে যে প্রতিসরাঙ্কটা হিসাব করা হয়েছে, এটা কার জন্য? এটা জেনারেলি সাদা আলোর জন্য হিসাব করা হয়েছে, ঠিক আছে। এটা জেনারেলি সাদা আলোর জন্য হিসাব করা হয়েছে। বাট প্রত্যেকটা কালারের জন্য এই প্রতিসরাঙ্কের মানগুলো ভিন্ন ভিন্ন। যেমন পানির প্রতিসরাঙ্ক হচ্ছে, আমরা বলতে পারি পানির প্রতিসরাঙ্ক কত, 1.33। বাট এটা কোন আলোর জন্য? এটা সাদা আলোর জন্য, অর্থাৎ সবগুলো কালারের সংমিশ্রণের জন্য। বাট এটা যদি কালার ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে কি করা হবে, পানির প্রতিসরাঙ্ক কিন্তু 1.33, এটা ধ্রুবক সংখ্যা নয়, এটা ভিন্ন ভিন্ন আসবে ভিন্ন ভিন্ন কালারের জন্য বা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। কালার বা তরঙ্গ দৈর্ঘ্য, যাই হোক, তো কালারগুলো তরঙ্গ দৈর্ঘ্যের উপরেই নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বেশি, তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার অনেক বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার বলতে আমি বুঝেছি যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, অর্থাৎ আমরা জানি যে সূর্য থেকে যে আলোগুলো আসে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, 10⁻⁻8, 10 থেকে শুরু করে 10⁻6 পর্যন্ত, মানে অনেক বিশাল বড় একটা রেঞ্জের মধ্যে এই তোমার তো আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রতিসরাঙ্কটা ভিন্ন ভিন্ন হবে। বাট ওখানে যে লিস্টটা দেওয়া হয়েছে সেটা দৃশ্যমান সাদা আলোর জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে প্রতিসরণের সূত্র। তাহলে এই যে প্রতিসরণটা হচ্ছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে তখন আলোর বেগ কমে যাচ্ছে। এই কমে যাওয়ার ফলে আসলে আলোগুলো কি হয়, বেঁকে যায়, ঠিক আছে। তো প্রতিফলনের বেলায় আমরা আলোকরশ্মি যে বিন্দুতে পড়েছে সেই বিন্দু থেকে একটি লম্ব কল্পনা করে নিয়েছিলাম। এখানেও সেই একই কাজ করতে হবে। 9.01 চিত্রটিতে লম্বের সাথে আপতিত রশ্মিটির কোণকে বলবো আপাতন কোণ। দ্বিতীয় মাধ্যমের সাথে লম্বের প্রতিসরিত রশ্মির কোণকে বলবো আমরা প্রতিসরণ কোণ, ঠিক আছে। তো এখানেও একই সেম ভাবেই আলো যখন আমরা দেখেছিলাম যে আলোর প্রতিফলন এইখানে এই তলের এইখানে এই আলোটা কি হচ্ছে, এখানে তোমার আলোটা আপতিত হচ্ছে, ঠিক আছে। এই আলোটা এখানে আপতিত হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখেছিলাম যে এইটাকে আমরা কি করেছিলাম, এখানে অভিলম্ব হয়ে গেছিলাম। এটা কি ছিল আমাদের, অভিলম্ব ছিল। এই তলের উপর খাড়া লম্ব যদি আমরা টানি তাহলে এটা হচ্ছে কি একদম A4 করে, এটা হচ্ছে অভিলম্ব। তো আমরা দেখেছিলাম যে এটা একই একটা নির্দিষ্ট তল ফর্ম করছিল একটা এখানে, আর আলোটা এই সেম অ্যাঙ্গেলে কি হয়ে গেছিল, প্রতিফলিত হয়েছিল এমন একটা অ্যাঙ্গেলে যেন এটা কি হয়, এটাও θ1ই হয়, তাই না? θi θr, এটাকে θr বলছিলাম। তো θi সমান θr, এটা ছিল প্রতিফলনের ক্ষেত্রে। আর প্রতিসরণের ক্ষেত্রে কি হবে, যদি মাধ্যমটা নিচের মাধ্যমটা যদি ঘন হয় আলোর বেগ কমে যাবে, ফলে এটা কি হবে, এটা তার রাস্তাটা ছোট করে ফেলবে। আর রাস্তা ছোট করতে হলে তাকে লম্বের দিকে কি হবে, বেঁকে যেতে হবে, ঠিক আছে। এখানে লম্বের দিকে বেঁকে যেতে হবে। যদি সোজা যাইতো একই মাধ্যম হইতো তাহলে কিন্তু এটি কি হইতো, তোমার এই বরাবর সোজা চলে যেত, তাই না? এটা সোজা, এই সোজাসুজি চলে আসতো, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, এই সোজাসুজি চলে আসতো, ঠিক আছে। এই সোজা, কিন্তু এই সোজা গেল না, না গিয়ে কি হলো, একটুখানি এই লাইন বরাবর বেঁকে গেল। কেন? আলোর এটা যেহেতু দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে কাঁচ মাধ্যম, এখানে আলোর বেগ কম, আলোর বেগ কম হওয়ার ফলে সে কি করলো, রাস্তাটাকে ছোট করে নিল, ঠিক আছে। আলোর বেগ যেহেতু কমে গেছে, এবার তাকে সে চিন্তা ভাবনা করতেছে আমাকে কি করতে হবে। যদি এটা যদি এটা কি কাঁচ না থেকে বাতাস থাকতো, একই মাধ্যম থাকতো, তাহলে সে যে সময়ে এই মাধ্যমটা পার হইতো, ওই একই সময়ে পার হওয়ার জন্য তাকে কি করতে হবে, রাস্তাটাকে কমায় ফেলতে হবে। যেহেতু বেগ কমে গেছে,
তাহলে টাইমটা ফিক্সড রাখার জন্য তাকে কি করতে হবে, রাস্তাটাকে কমায় ফেলতে হবে। এই জন্য সে রাস্তাটাকে কতটুকু কমাবে, বেগ যতটুকু কমে গেছে সে তার রাস্তাটাকে ঠিক ততটুকু কমাবে, এবং এটা করার জন্য অ্যাঙ্গেল যতটুকু কমানো দরকার সে ততটুকু কমিয়ে ফেলবে। ঠিক আছে, রাস্তাটাকে সে ছোট করবে। এই জন্য সে কি হবে, রাস্তাটাকে ছোট করার জন্য অবিলম্বের দিকে সরে আসবে। ঠিক আছে, তো এখানেও দুইটা সূত্র আছে প্রতিসরণের ক্ষেত্রে। তো প্রথম সূত্রটা হচ্ছে প্রতিফলনের যে সূত্র পড়েছে সেম এস। তো এখানে হচ্ছে আপতিত রশ্মি লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি, প্রতিসরিত রশ্মিটাও একই সমতলে থাকবে। অর্থাৎ এই যে আপতিত রশ্মি, এই যে যেটাকে এই যে আলোটা এসে পড়লো এই আপতিত রশ্মি, এই যে প্রতিসরিত রশ্মি এটা, আর এই যে অভিলম্ব, এরা প্রত্যেকটাই কি থাকবে, একই তলের উপর থাকবে। এই 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 তলটা ফর্ম করবে তারা, তাই না? তাদের তলটা হচ্ছে কোনটা, এইটা হচ্ছে সেই তল। ঠিক আছে, এরা যে তলটা কি থাকতেছে, এই মাধ্যমটার উপর লম্ব বরাবর থাকতেছে এই তলটা। ঠিক আছে, তো এই তলে থাকবে প্রত্যেকটা রশ্মি। এটা আমরা প্রতিফলনের ক্ষেত্রেও পড়েছিলাম। এখানে দ্বিতীয় সূত্র আমরা প্রতিফলনের ক্ষেত্রে পড়েছিলাম যে প্রতিফলন কোণ, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান থাকবে, এরকম ছিল। বাট এইখানে দ্বিতীয় সূত্রটা একটুখানি ভিন্ন। এখানে বলা হচ্ছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি থাকবে, সমান থাকবে। অথবা সূত্রটা এরকম যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক n1 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি n2 হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মানটা এমন হবে যেন যে মাধ্যম থেকে আসছে ওই মাধ্যমের নিজ, ওই যে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের অ্যাঙ্গেল, ওই মাধ্যমের অ্যাঙ্গেলের কি সাইন অনুপাত যেন সমান হয়, গুণফলটা। ঠিক আছে, কোন মাধ্যমের, অথবা আমরা উল্টাভাবে বলতে পারি যে সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু n2 ডিভাইড বাই n1। ঠিক আছে, মানে তো এভাবেও লিখতে পারি। তো এইটা আমরা আগে বুঝি যে এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে তারা। তো আলোটা এমন একটা অ্যাঙ্গেলে যাবে, তাহলে এখানে আমরা বলতেছি যে এই আলোটা তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তাহলে এখানে যে বাঁকবে সে কতটুকু বেঁকে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে, তো সেটা নির্ভর করবে এখানে এইটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, এটা কাজ, এর এর প্রতিসরাঙ্ক মনে করো যে 2। আমরা বললাম এখানে আলোর বেগ, এইখানে শূন্য মাধ্যমে আলোর বেগ আর এই মাধ্যমে আলোর বেগের অনুপাতটা কি, এইটা 2। আর উপরে যে বায়ু মাধ্যম আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে কত, এটা 1। ঠিক আছে, তো এরকম যদি হয় সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা এমন হবে যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের সাইন থিটা এবং ওই মাধ্যমের কি প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের তাহলে উপরের মাধ্যমটার প্রতিসরাঙ্ক এবং সেখানকার যে আপতন কোণ আছে তার সাইন অনুপাত, এবং নিচের মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণন এখানে এমন একটা অ্যাঙ্গেলে যাবে যেন সেই অ্যাঙ্গেলের সাইন অনুপাতের গুণফল এই দুইটা যেন সমান হয়। অর্থাৎ আমরা এখান থেকে সাইন থিটা 2টা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। তাহলে সাইন থিটা 2 সমান কি হবে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমের অ্যাঙ্গেল, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইডেড বাই এই মাধ্যমের কি প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো এই নিয়মটা মানবে। ঠিক আছে, এই নিয়মটা মানবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমের যে আলোর অবিলম্বের সাথে আলোটা যে অ্যাঙ্গেল তৈরি করছে ওই অ্যাঙ্গেলের সাইনের অনুপাত ইন্টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হবে দ্বিতীয় যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই অ্যাঙ্গেলের কি সাইন অনুপাত। অর্থাৎ ওইভাবেই কি হবে, অ্যাঙ্গেলটা ফিক্সড হবে। তাই অ্যাঙ্গেলের এমন একটা মান হবে যেন এখানে এই দুইটা গুণ করে কি হয়, এই দুইটা গুণ করে যেন এই দুইটার গুণফলের সমান হয়। অর্থাৎ সাইন থিটাটা এই সূত্র অনুযায়ী কি হবে, নির্ধারিত হবে। ঠিক আছে, তাহলে সাইন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে অবিলম্বের সাথে, এটাকে বলা যায় প্রতিসরণ কোণ। অবিলম্বের সাথে এখানে আপতিত রশ্মির যে কোণ সেটা হচ্ছে আপতন কোণ, আর এটা অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির যে কোণ সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণটা কতটুকু হবে সেটা নির্ভর করবে এই ইকুয়েশনের উপর, অর্থাৎ এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন থিটা 1 ডিভাইডেড বাই নিচের মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এই সূত্র অনুযায়ী কি হবে, এটা নির্ধারিত হবে যে অ্যাঙ্গেলটা কতখানি হবে, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটুকু কতটুকু হবে। ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা মাধ্যমের যদি হিসাব করি, এখানে যদি প্রথম মাধ্যমটা বায়ু শূন্য হয়, প্রথম মাধ্যমটা যদি কি হয় শূন্য মাধ্যম হয়, তো সেক্ষেত্রে এন এর মান n1 এর মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে, n1 এর মান কি হয়ে যাবে 1। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু হবে কি সাইন থিটা 1 ডিভাইডেড বাই কে সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 1 ডিভাইডেড বাই ইটা 2, অথবা আমরা ইটা 2 সমান লিখতে পারবো কি সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো একটা শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা এইভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে শূন্য মাধ্যম থেকে আসা আলোক রশ্মির প্রতিফলন কোণ এবং যে মাধ্যমে আলো আসলো তার প্রতিসরণ কোণের অনুপাতটাই হচ্ছে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইভাবেও আমরা কি করতে পারি আলোর প্রতিসরাঙ্কটাকে সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, যে শূন্য মাধ্যম থেকে আগত আলোক রশ্মির আপতন কোণ এবং যে মাধ্যমে আসলো তার প্রতিসরণ কোণের অনুপাতটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক, অর্থাৎ ইটা 2। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারবো, তাহলে আমরা একটা মাধ্যম শুধুমাত্র শূন্য মাধ্যমের সাপেক্ষে না, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো যে কোনো একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। ঠিক আছে, যেমন এই যে এখান থেকে এই যে আসলো, তাহলে এইটাকে আমরা বলতেছি কি মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক, মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক। এখানে যেহেতু n এর মান আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন করেছিলাম তখন এখানে কি আসছিল 1 আসছিল, যে এইটাকেই কিন্তু আমরা এরকম করলাম। ঠিক আছে, এইটাকে এরকম করলাম। সেক্ষেত্রে আমরা এই ইটা 2টাকে বলতেছি শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক সমান হচ্ছে কি এটা। আর তাহলে এটা যদি কি হয়, এটা যদি শূন্য মাধ্যম না হয়, এটা যদি শূন্য মাধ্যম না হয় তাহলেও কি হবে, তাহলে আমরা বলতে পারবো এটা এ মাধ্যম আর এটা বি মাধ্যম। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কটা কি হবে, তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি এ ধরি আর এটাকে যদি আমরা সাইন থিটা বি ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি ইটা বি ডিভাইডেড বাই ইটা এ ইজ ইকুয়াল টু সাইন থিটা এ ডিভাইডেড বাই সাইন থিটা বি। ঠিক আছে, এইভাবেও আমরা লিখতে পারবো এবং এইটাকে আমরা লিখবো কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো এ ইটা বি। অর্থাৎ এই 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 যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার অর্থ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যে উপরের মাধ্যমটা হচ্ছে এ মাধ্যম থেকে আলো আসতেছে। ঠিক আছে, তাহলে এই মাধ্যম থেকে আলো এসে বি মাধ্যমে প্রবেশ করবে, তাহলে এ মাধ্যমে কি থাকবে প্রতিফলন কোণ থাকবে, তাহলে সেক্ষেত্রে সরি আপাতন কোণ থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আপাতন কোণের সাইন অনুপাত ডিভাইডেড বাই বি মাধ্যমে যেহেতু প্রতিসরণ হবে, বি মাধ্যমে যেহেতু আলো প্রবেশ করতেছে, তাহলে বি মাধ্যমের প্রতিসরণ কোণ বা থিটা বি। ঠিক আছে, তাহলে এখান থেকে অর্থাৎ সহজে আমরা এইভাবে লিখতে পারি যে এ ইটা বি ইজ ইকুয়াল টু ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। এই জিনিসটারই কিন্তু এই দুইটা কি একই রকম এক্সপ্রেশন, এই দুইটারই মিনিং হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেটি হচ্ছে উপরে হবে কি, তাহলে এই যে এখানে উল্টে যাবে, এই এ উপরে আছে এই জন্য কি সাইন এ, অর্থাৎ এ মাধ্যম থেকে আলো আসতেছে। এই কথার অর্থটা কি, এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক মানেই হচ্ছে এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে প্রবেশ করতেছে, তাহলে সাইন থিটা এ হবে, অর্থাৎ প্রতিফলন কোণ এটা। আর প্রতিসরণ কোণ হবে কি বি মাধ্যমে থাকবে, যেহেতু আলো এ থেকে বিতে প্রবেশ করতেছে, তাহলে প্রতিসরণ কোণ কোথায় থাকবে বি মাধ্যমে থাকবে। এই জন্য আমরা এটাকে বলতে পারি থিটা বি বা প্রতিসরণ কোণ। ঠিক আছে, এখান থেকে এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, এই এক্সপ্রেশনটা মাথায় রাখবা এটা। ঠিক আছে, এটা কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। যদি তোমরা অ্যাটলিস্ট কিছু নাও বুঝো, আলো থেকে আসছে থেকে যাচ্ছে এগুলো যদি আমরা কিচ্ছু না বুঝি, তারপরেও আমরা জাস্ট এই যদি অর্ডারগুলো মাথায় রাখি, এ ইটা বি মানে হচ্ছে ইটা বি ডিভাইডেড বাই ইটা এ মানে হচ্ছে সাইন থিটা এ ডিভাইড বাই সাইন থিটা বি, অর্থাৎ এখানে এই সামনে যেটা আছে সেটা নিচে চলে আসতেছে, আর এখানে সামনে যেটা আসছে সাইনের ক্ষেত্রে সেটা কি উপরে উঠে যাচ্ছে। এইরকম করে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেও কি হবে আমাদের
অঙ্কগুলো তোমরা করতে পারবা যদি না কনসেপ্ট বুঝো নাই কিন্তু ওইটা মাথায় আছে তাহলে অঙ্ক করতে পারবা। তো যাই হোক আমরা বইয়ে ফিরে আসি। যদি প্রথম মাধ্যমটি শূন্য বা বাতাস হয় তাহলে n সমান 1 বলতে পারি, তাহলে ইটা 2 সমান আছে sin থিটা 1 ডিভাইড বাই sin থিটা 2, অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে অর্থাৎ এই 1 মাধ্যমের সাপেক্ষে 2 মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এটা। 1টা হচ্ছে কি শূন্য মাধ্যম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে n2 এর মান 1 থেকে বেশি। n2 এর মান 1 থেকে বেশি, কেন 1 থেকে বেশি হবে? তার কারণ আমরা জানি যে থিটাটা কি, উপরে থিটাটা বেশি, থিটা 1টা কি, থিটা 2টা ছোট, থিটা 1টা কি বড়, ঠিক আছে। তাই থিটা 2 লেস দেন থিটা 1, অর্থাৎ প্রতিসরণের পর আলোক রশ্মিটি কি হবে, লম্বের দিকে সরে যাবে। তার কারণ আমরা জানি যে শূন্য মাধ্যমের চেয়ে অন্য অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটা সবসময় কি হবে, বেশি হবে। তার কারণে শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কত, 1। আর ইটা 2 হচ্ছে অন্য মাধ্যমে না, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে একটু আগেই আমরা দেখলাম যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটাই সবচেয়ে কম 1, আর অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি বেশি 1 এর চেয়ে। তাহলে এইটাকে তাহলে 1 এর চেয়ে যদি বেশি হইতে হয় তাহলে স্বাভাবিকভাবেই এই মানটা কি হইতে হবে, বড় হইতে হবে, আর এইটাকে ছোট হতে হবে। sin থিটা 1 কে বড় হইতে হবে, sin থিটা 2 কে তোমার ছোট হওয়া লাগবে, তাহলেই কি হবে, এটা বেশি হবে। তার মানে কি হবে, আলো যখন, তাহলে আলো কি হবে, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসলে আলোটা অবিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণটা কি হবে, ছোট হবে। তাহলে এইভাবে হালকা কোনো মাধ্যম থেকে আলো যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরণ কোণের মান কি হবে, সবসময় ছোট হবে। সরি, প্রতিসরণ কোণের মান আপাতন কোণের থেকে ছোট হবে, অর্থাৎ অবিলম্বের দিকে ফিরে আসবে, ঠিক আছে। তো এন এর মান যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা ঘন মাধ্যম বলি। তাহলে এন এর মান যেখানে বেশি সেটাকে আমরা ঘন মাধ্যম বলতেছি। তার মানে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তাহলে সেটি কি হবে, অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, অর্থাৎ অবিলম্বের দিকেই বেঁকে যাবে সে। তো মনে রাখতে হবে এখানে মাধ্যমের ভরের কারণে ঘন বলছি না। তাহলে এইখানে এই যে ঘনত্বটা, এখানে আলোর সাপেক্ষে ঘন বোঝানো হয়। এখানে মাধ্যমের যে ঘনত্ব আমরা এম বাই রো সমান এম বাই ভি যেটা বলা হচ্ছে, অর্থাৎ একক আয়তনে বস্তুর ভর, এই ঘনত্বের কথা এখানে বোঝানো হচ্ছে না, বরং এখানে বোঝানো হচ্ছে যে আলোর সাপেক্ষে সেটি ঘন নাকি হালকা, অর্থাৎ আলোর বেগ সেখানে কি বেশি নাকি কম। যদি আলোর বেগ কম হয় কোনো মাধ্যমে তাহলেই সেটিকে আমরা কি বলবো, ঘন মাধ্যম বলবো। কোনো মাধ্যমে যদি আলোর বেগ তুলনামূলকভাবে বেশি হয় তাহলে সেটিকে আমরা তোমার হালকা মাধ্যম বলবো, ঠিক আছে। তো এখানে আলোর বেগের সাপেক্ষে হালকা ঘনকে সংজ্ঞায়িত করা হবে, নট এম বাই ভি। এখন অনেক বেশিরভাগ ক্ষেত্রেই তোমার যে এই যে এই যে ঘনত্বটা আছে এটা তোমার ভৌত ঘনত্ব, যেটা এই ঘনত্বের সাথে আলো সাপেক্ষের ঘনত্বের আবার একটা মিল আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন কেরোসিনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা হয়, ঠিক আছে। তো কেরোসিনের ক্ষেত্রে এই ব্যতিক্রম, কেরোসিন জেনারেলি কেরোসিনে যদি আমরা এই রো করি তাহলে এটা পানির চেয়ে কি হয়, কম হয়। কেরোসিনের ক্ষেত্রে যে তোমার এম বাই ভি যদি আমরা করি, যেটা তোমার ভৌত ঘনত্ব, সেটা সাধারণত কি হয়, পানির ঘনত্বের চেয়ে কম হয়। রো কে সবসময় কি হবে, পানির ঘনত্ব রো ডাব্লিউ এর চেয়ে কি একটুখানি কম। কিন্তু আলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিতেই আলোর বেগ বেশি, কেরোসিনে আলোর বেগ কম। তাহলে ওইখানে আমরা বলতে পারি যে কেরোসিনের কি, কেরোসিনটা আলো সাপেক্ষে বেশি ঘন। বাস্তবে ভৌত ঘনত্বের কথা হিসাব করলে কেরোসিনের কম ঘনত্ব, বাট আলোর ক্ষেত্রে হিসাব করলে কেরোসিনেই আলোর বেগ কম পানির চেয়ে। তার মানে সেখানে আমরা বলবো যে কেরোসিনের আলোর সাপেক্ষে ঘনত্বটা বেশি। তার মানে তো সবসময় কি হবে না, তোমার ভৌত ঘনত্ব এবং আলোর সাপেক্ষে আমরা যেটা এখানে প্রতিসরণের ক্ষেত্রে আমরা যে ঘন বলতেছি, এই দুটো সবসময় কি না এক নয়। এটাকে ঘন বলতে বোঝানো হচ্ছে এন এর মান বেশি, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান বেশি, অর্থাৎ বেগের মান কম, অর্থাৎ আলোর বেগের মান সেখানে শূন্য মাধ্যমের বেগের মানের চেয়ে কম, অর্থাৎ অথবা অন্য যে মাধ্যমটার সাথে তুলনা করা হচ্ছে তার চেয়ে আলোর বেগের মানটা এই মাধ্যমে কম। কাজেই প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি লম্বের দিকে বেঁকে যাবে। কেন, এন এর মান বেশি হওয়া লাগবে, আর এন এর মান বেশি হতে হলে নিচের অ্যাঙ্গেলটা ছোট হইতে হবে। আর নিচের অ্যাঙ্গেল কোনটা আছে, যে মাধ্যমে আলো প্রবেশ করতেছে সেই অ্যাঙ্গেলটাই নিচে আছে, ঠিক আছে। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আলো প্রবেশ করে তাহলে সেটি লম্ব থেকে দূরে সরে যাবে, তার কারণ সেখানে ইটার মানটা কি হইতে হবে, তোমার 1 এর চেয়ে কম হওয়া লাগবে, ঠিক আছে। অর্থাৎ আলোর ক্ষেত্রে জায়গাটা আছে, আলো
এই পথে যদি এখানে আসে তাহলে উল্টা দিকে যাত্রা করলে একই পথে ফিরে যাবে। এটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য। তো আলো যদি এখান থেকে কি হয়, এই পথে আসে আর গেল এই পথে, এবার যদি উল্টা ঘটনাটা ঘটে, আলো যদি এই পথে যায় তাহলে ফিরে যাওয়ার সময়ও কি হবে, একই পথে ফিরে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আলো যখন হালকা থেকে ঘনতে আসবে তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে। আবার যদি উল্টো ঘটনাটা ঘটে, ঘন থেকে যদি সে হালকাতে যায় তাহলে সে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। ঘন থেকে যদি হালকা থেকে যদি ঘনতে আসে তাহলে অবিলম্বের দিকে সরে যাবে। ঠিক আছে, আর ঘন থেকে যদি হালকাতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে? এই ইটার মানটাকে কি করার জন্য, ঠিক রাখার জন্য। ইটার মানটাকে ঠিক রাখার জন্য এটা হবে। কারণ এখানে ইটার মান বেশি, ঘন মাধ্যমে ইটার মান কি 1-এর চেয়ে বড়। তো ইটার মান 1-এর চেয়ে বড় হওয়ার জন্য ইটা, ইটা কেন বলতেছি, এন, এন এর মান 1-এর চেয়ে, মানে আমি এন আমাদের সময় বইয়ে প্রতিসরাঙ্কটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়তো, এই জন্য বারবার ইটাই মুখে এসেছে, কিন্তু এখানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, এই জন্য আমি ইটা এন না বলে ইটা বলতেছি। এটা অভ্যস্ততার কারণে, তোমরা এটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ নাই, তার কারণ আমি বলেই দিচ্ছি যে আমি যদি কখনো ভুল করে ইটা বলি তাহলে তোমরা ধরে নিবে সেটি হচ্ছে এন। ঠিক আছে, তো তাহলে এন এর মান 1-এর চেয়ে বড় হওয়ার জন্য এন সমান আমরা আবার জানতেছি কি, প্রতিফলন কোণ ডিভাইডেড বাই কি, সাইন অফ প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণকে, এটা ইটার মান 1-এর চেয়ে বড় হওয়ার জন্য এটাকে কি হতে হবে, ছোট হইতে হবে। আবার আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে তাহলে এটার সাপেক্ষে এটার প্রতিসরণ অঙ্কটা কি হবে, 1-এর চেয়ে আবার ছোট হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি এ এন বি হয়, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হবে সেটা হবে কত, এন বি ডিভাইডেড বাই এন এ, যেটা আমি একটু আগে দেখাইলাম। এবার যদি আমরা কি করি, বি এন এ, অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে সেটা হবে কি, এন এ ডিভাইডেড বাই কি, এন বি, অর্থাৎ বিপরীত রাশি। অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হবে, উল্টাটা করলে কি হবে, প্রতিসরাঙ্ক তার ঠিক রিভার্স হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি এ এন বি সমান হচ্ছে 1.33, তাহলে বি এন এ হবে 1 ডিভাইডেড বাই 1.33, অর্থাৎ উল্টে যাবে, গুণাত্মক বিপরীত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য কি হবে, এই উল্টে দেওয়ার জন্য মানটা কি হবে, এখানে যেহেতু বড় এখানে ছোট হওয়া লাগবে, তাহলে এটা কি হবে, দূরে সরে যাবে। এবার কি হইতে হবে, তো আমরা যদি তাহলে এটা করি, এন এ যদি করতে চাই তাহলে আমাদেরকে, এবার আলো এই দিক থেকে আসতেছে, তাহলে সাইন থিটা 2 হবে উপরে, আর নিচে হবে কি, সাইন থিটা 1। এই মানটা এবার কি 1-এর চেয়ে ছোট হওয়া লাগবে, কারণ এটা এটা এর সাপেক্ষে, এই মাধ্যমের সাপেক্ষে এইটা যে 1 নম্বর মাধ্যম হয়, এটা যে 2 নম্বর মাধ্যম হয়, 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক কত ছিল, 1-এর চেয়ে বেশি ছিল। তাহলে 2-এর সাপেক্ষে 1-এর প্রতিসরাঙ্ক তার উল্টা রাশি হবে, অর্থাৎ 1-এর চেয়ে ছোট হয়ে যাবে। এইটা যদি 1-এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে কি হওয়া লাগবে, এবার এইটার মান বড় হওয়া লাগবে, অর্থাৎ তাকে কি করতে হবে, অবিলম্ব থেকে দূরে সরে দিতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে বাড়াই ফেলতে হবে। ঠিক আছে, তো এইরকম করে প্রতিসরণাঙ্কের মানটাকে ঠিক রাখার জন্য আলো যখন হালকা থেকে ঘনতে আসতেছে তখন অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, আর যখন ঘন থেকে হালকা যাচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তো প্রতিসরণ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে এই চিত্রগুলোতে শুধু আপাতন রশ্মি এবং প্রতিসরিত রশ্মি আঁকা হয়েছে, কিন্তু সবাইকে মনে রাখতে হবে যখনই একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখনই খানিকটা আলো প্রতিফলিত হয়। আমরা জানি যে 100% প্রতিফলন এবং প্রতিসরণ হয় না, সবগুলোই কি হয়, আলোর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে একটা কিছু অংশ আলো কি হয়, প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিসরিত হয়, কিছু অংশ শোষিত হয়, বাট এই পার্সেন্টেজটা কি হয়, কম বেশি হয়। দুটো মাধ্যমের মাঝে কতখানি আলো প্রতিফলিত হবে এবং কতখানি প্রতিসরিত হবে সেটি নির্ভর করে মাধ্যম দুটির উপর, অর্থাৎ মাধ্যম দুটি কেমন, এবং আপতন কোণের উপর। দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাধ্যম দুটির প্রকৃতি, মাধ্যম দুইটার প্রকৃতি এবং আপতন কোণের উপর। আমরা প্রতিফলনের ক্ষেত্রে পরে এসেছি, আপতন কোণের মান যত বেশি হয় প্রতিফলনের পরিমাণ তত বেশি বেড়ে যায়, আর প্রতিসরণের মান তত কমতে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আপতন কোণ বাড়তে থাকলে প্রতিফলন বাড়তে থাকে আর প্রতিসরণ কমতে থাকে। ঠিক আছে, আমরা দেখবো যে আপতন কোণের মান অনেক বেশি হলে কোনো ধরনের প্রতিসরণই হয় না। তো এরপর দেখো, ভরের কারণে যে ঘনত্ব তার সাথে মাধ্যমের প্রতিসরণাঙ্কের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে
যে কথাটা আমি তোমাদেরকে বললাম। তবে সাধারণত দেখা যায় অধিক ঘনত্বের মাধ্যমের প্রতিসরণাঙ্কটাও বেশি হয়, যদিও এর ব্যতিক্রম আছে। যেমন আমি কেরোসিন এবং পানির ক্ষেত্রে উদাহরণ দিলাম, যে সাধারণ যে ঘনত্ব, সেই ঘনত্ব দিয়ে হিসাব করলে কেরোসিনের ঘনত্বটা কম হবে, বাট কেরোসিনের প্রতিসরণাঙ্ক আবার বেশি। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। কম ঘনত্বের বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কের তুলনায় বেশি ঘনত্বের বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি হয়। এটা জেনারেলি এটাই হয়, যেটার ঘনত্বটা বেশি তার প্রতিসরণাঙ্কটাও বেশি হয়। বাট ব্যতিক্রমটা আমি বললাম কেরোসিন এবং পানির ক্ষেত্রে এই ব্যতিক্রমটি হয়। একটি কাপের মাঝে একটা মুদ্রা রেখে সেটিকে সামনে এমনভাবে রাখো যেন সেটি দেখা না যায়। মাথা না নাড়িয়ে মুদ্রাটি কিভাবে দেখানো সম্ভব? কাপে পানি ঢাললেই মুদ্রাটি দৃশ্যমান হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আরও আছে। প্রতিসরণের কারণে আলো বাঁকা হয়ে এসে তোমার চোখে পড়বে। তোমার চোখ ওই বাঁকা আলো বরাবর মুদ্রাটি দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার কাছে মনে হবে মুদ্রাটি বুঝি উপরে উঠে এসেছে। তো এখন দেখো, যখন পানি ছিল না, যখন পানি ছিল না তখন কি হবে? এইখান আমরা এই আমরা পয়সাটা এখানে রাখা হয়েছে, তাহলে আমরা এই পাত্রের কতটুকু অংশ দেখতে পাবো? এইটুকু অংশই আমরা শুধু দেখতে পাবো, ঠিক আছে? এইটুকু এখান থেকে আলো, সরি, তো এখান থেকে যদি আলোটা যাবে সেটা কি হবে? সোজাসুজি আমাদের চোখে পৌঁছাবে, আমরা এর উপরের অংশটা দেখতে পাবো। তাহলে এই পোর্শনের অংশটা আমরা দেখতে পাবো, এই পোর্শনটা আমরা কি করব? দেখতে পাবো। অর্থাৎ এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা দেখতে পাবো। কিন্তু নিচের পোর্শন থেকে যদি আলো যায়, এটি কিন্তু সোজা যাবে। আলো আমরা জানি যে সোজা, কোনো ধরনের বাধা যদি না পায় তাহলে আলো কি হয়? সোজা যায়। এখন আলো যদি সোজা এই দিক যায় তাহলে তার চোখের উপরে চলে যাচ্ছে, তাই না? দেখো, যদি এই জায়গা যায় চোখের উপরে চলে যায়, কিন্তু চোখে পড়তে হলে দেখো এই যে বাধা পাইতে হচ্ছে, তাই না? আর মুদ্রা থেকে যদি আলো সোজা যায় তাহলে তো ওটা এটা তো এই যে দেখো এখানে এটা এই দিকে চলে যাচ্ছে। আর যদি চোখের সোজা যে আলোটা সেটা কিন্তু দেখো এখানে বাধা পাচ্ছে, পাত্রে কি পাচ্ছে? বাধা পাচ্ছে। অর্থাৎ আমরা এই পজিশন থেকে কি করতে পারবো না, আলো দেখতে, এই পয়সাটা দেখা যাবে না, ঠিক আছে? কিন্তু এর মধ্যে যদি এবার কি করা হয়, পানি ঢেলে দেওয়া হয়, এর মধ্যে কি দেওয়া হয়? পানি। এই রকম করে পানি যদি দেওয়া হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? তো পানি যেহেতু ঘন মাধ্যম আর বাতাসটা হচ্ছে হালকা মাধ্যম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা বিভিন্ন পজিশনের জন্য যদি আলো রশ্মি নেই, এই আলোক রশ্মি দেখো, সরি, উদাহরণ হিসেবে যদি এই আলোটা বেঁকে যাবে, তো এখানে দেখো আমরা জানি যে যদি এইভাবে আঁকি আমরা, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আলো কি আমরা পড়েছি যে আলো কি হয়? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অভিলম্ব থেকে কি হয়? বেঁকে যায়। অভিলম্ব থেকে কি হয়? বেঁকে যায়। এইদিকে অভিলম্ব থেকে কি হলো? বেঁকে গেল, তাই না? অভিলম্ব থেকে বেঁকে গেল। আবার যদি আরেকটা, তাহলে মুদ্রা থেকে যদি আলো, একইভাবে মুদ্রা থেকে যে আলোটা এই বরাবর যাবে ওটা তো স্বাভাবিকভাবেই কি হবে? এইদিকে। তো এখানে কি হবে? এই আলোটা এই দিকে বেঁকে যাবে। এটা যদি বৃহত্তর হয় তাহলে কি হবে? এটাও কি হবে? এই অভিলম্বের দিকে বেঁকে যাবে, এটা এই দিকে। তাহলে এখন দেখো, এবার এবার দেখো যে আলোটা কি হচ্ছে? পানি যদি না থাকতো তাহলে এই আলোটা কি হইতো? এইদিকে সোজা চলে যেত, তাই না? এই আলোটা পানি যদি না থাকতো তাহলে এই আলোটা কি হইতো? এরকম করে সোজা চলে যাইতো, যদি পানি না থাকতো। কিন্তু পানি থাকার কারণে কি হচ্ছে? এখানে যদি আমরা পানি দেই, তাহলে কি হচ্ছে? এখানে যদি আমরা এখানে বৃহত্তর আঁকি, তাহলে আমরা জানি যে এই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে পানি যাবে তখন সেটি কি হবে? বেঁকে যাবে। তখন সেটি কি হবে? এরকম করে। পানি কোথায় আছে? এখানে, সরি, এইটা আমাদের অভিলম্বটা আঁকা উচিত ছিল এখানে। অভিলম্ব এখানে আঁকলাম। তাহলে এই সোজা আলোটা যাওয়ার কথা ছিল কি? এই সোজা। যদি মাধ্যম না থাকতো তাহলে এই আলোটা সোজাসুজি কোথায় চলে যেত? এই সোজা চলে যেত। পানি যদি না থাকতো তো এই আলোটা কি হতো? সোজাসুজি এইদিকে চলে যেত। কিন্তু এখানে যেহেতু পানি আছে, পানি থাকার ফলে তোমার এই অ্যাঙ্গেলের মান কি হবে? বেড়ে যাবে। এটা এই প্রতিসরণ কোণের মান কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে অনেকখানি দূরে চলে যাবে। দূরে চলে গিয়েছে, সেটা কি এবার চোখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এই আলোটা কি হবে? এখানে যদি দেখাইছে, তাহলে এই আলোটা যদি তোমার না থাকতো তাহলে কি হতো? সেই সোজাসুজি চলে যেত, ঠিক আছে? এই সোজাসুজি
পানি না থাকলে সোজাসুজি চলে যেত, কিন্তু পানি দেওয়ার ফলে এখন কি করবে, সে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, এবার সে কি করবে, এই বিভেদ তলে এসে কি করবে, ডিরেকশন আপাতন কোণের মান সে কি করবে, আপাতন কোণের মান যেটা ছিল তার চেয়ে প্রতিসরণ কোণের মান সে কি করবে, বাড়াই দিবে। অর্থাৎ অবিলম্ব থেকে সে এই সোজাসুজি, এই সোজা না গিয়ে সে কি করবে, এই বেঁকে গিয়ে চোখে পৌঁছাবে। ফলে এবার চোখ মনে করবে কি, চোখ তো পাগল, সে মনে করবে যে এই আলোটা কোত্থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, যদিও এখানে দুইটা আলো, দুইটা রশ্মি প্রয়োজন হয়, ঠিক আছে। তো তো চোখের কাছে মনে হবে আলোটা কোত্থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। অর্থাৎ বস্তুটাকে সে পানি না থাকা অবস্থায় ইনভিজিবল ছিল, পানি দেওয়ার ফলে ভিজিবল হইলো, সেই সাথে সাথে বস্তুর অবস্থানটা কোথায় চলে গেল, দূরে চলে গেল এবং উপরে উঠলো, একটু কি হলো, ডান দিকে সরে গেল এবং একটুখানি উপরে উঠলো, ঠিক আছে। তো এইভাবেই আসলে কি ওই তোমার আমরা যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো দেখতে পাই, তখন আমরা জিনিসটাকে কি একটু উঁচুতে দেখি। তোমরা এখনই একটা এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা একটা টেবিলের উপর, তোমাদের টেবিলের উপর একটা মোটা কাঁচ রাখো, টেবিলের উপর কি রাখো, একটা কাঁচ রাখো, ঠিক আছে। বইয়ের উপর একটা কাঁচ রাখো, তোমাদের বইয়ের উপর একটা কাঁচ রাখো। মনে করো বইয়ে তোমার কি আছে, লেখা আছে, বুক লেখা আছে, ঠিক আছে, BOOK। তোমরা ঠিক এইরকম করে দেখতে পাবা, ঠিক আছে। তোমরা এই বুক লেখাটা তোমাদের বইয়ে, বুক লেখা যদি থাকে তো এর মাঝামাঝি কাজটা রাখো, বইয়ের উপর মাঝামাঝি কাজটা রাখবা, দেখবা যে কাছের ভিতর দিয়ে তোমরা যে লেখাটা দেখতে পাইতেছো সেটা একটু উপরে, আর কাঁচ ছাড়া শুধু বইয়ে যে লেখাটা দেখতে পাইতেছো সেটা দেখতে পাবে একটুখানি নিচে, অর্থাৎ কাছের ভিতর দিয়ে, ঠিক আছে। এইরকম করে, অর্থাৎ একটা লেখার অর্ধেক তোমরা কাঁচ দিয়ে ঢেকে দাও, আর বাকি অর্ধেক কাছের বাইরে রাখো, এবং তাকাও শুধু ঠিক কাছের এজ বরাবর তাকাও, কাছের এজ বরাবর তাকাও, দেখবা যে কাছের ভিতর দিয়ে যে অংশটুকু দেখতে পাইতেছ সেটি অনেকখানি উপরে, আর কাছের বাইরে যে অংশটা দেখতে পাইতেছ সেটা কি একটুখানি নিচে। অর্থাৎ কে তোমরা এই সোজাসুজি দেখতে পাও না, কেটাকে এখানে নিচে দেখতে পাও, ঠিক আছে, কেটাকে একটুখানি নিচে দেখতে পাবা, একটুখানি সামান্য একটু নিচে দেখতে পাবা, আরো যদি থাকে তাহলে এরকম দেখতে পাবা, ঠিক আছে। ওকে, যাই হোক, এরপর দেখো বাতাস থেকে আলোক রশ্মি n সমান 1.6 মাধ্যমে 45 ডিগ্রিতে আপতিত হয়েছে। অর্থাৎ বাতাস থেকে একটা আলো আসতেছে, কোনো একটা মাধ্যমে আলো আসতেছে, যে মাধ্যমের n এর মান হচ্ছে কত, 1.6, অর্থাৎ ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্কটা হচ্ছে, সরণাঙ্কটা হচ্ছে 1.6, এবং আপাতন কোণের মান দেওয়া আছে কত, এখানে 45 ডিগ্রি। তো এটি কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা কত হবে। তো এই অঙ্ক করার জন্য আমরা জানি যে n1 sin θ1 ইজ ইকুয়াল টু n2 sin θ2। আমি একটু আগে ইকুয়েশন ডেরাইভ করে দিয়েছিলাম যে sin θ2 সমান কি হবে, n1 sin θ1 ডিভাইডেড বাই n2, ঠিক আছে, n2। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, n1 এর মান কত, n1টা হচ্ছে কি যে মাধ্যম থেকে আলো আসতেছে কোত্থেকে, বায়ু মাধ্যম থেকে আলো আসতেছে, তাহলে বাতাস থেকে বাতাসের প্রতিসরাঙ্ক n1, এটার মান হচ্ছে 1 আমরা জানি, বা 1.00029, এটাকে কিন্তু 1 হিসাবে কনসিডার করা হচ্ছে অঙ্ক করার সময়। আর θ1, অর্থাৎ θ1 45 ডিগ্রিতে আসতেছে, θ1 সমান 45 ডিগ্রি, আর n2 এর মান দেওয়া আছে 1.66, তাহলে কত অ্যাঙ্গেলে সে ব্যাক করবে, কত অ্যাঙ্গেলে সে কি করবে, ঢুকে যাবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো আসতেছে, ঠিক আছে। তো যাওয়ার সময় সে কি করবে, এই দিক বরাবর যাবে, তো এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা কতখানি হবে, θ2 প্রতিসরণ কোণ, তাহলে এখানে এইভাবে মান বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড 1 ইন্টু সাইন 45, সাইন 45 এর মানে 1, আর ডিভাইড বাই n2, তাহলে 1, n1 এর মান হচ্ছে 1, আর n2 এর মান হচ্ছে কত, 1.6 দেওয়া আছে, আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে 4.4, তাহলে সাইন থিটার সমান সাইন ইনভার্স এটা 26 ডিগ্রি, 26 ডিগ্রিতে আলোটা বেঁকে যাবে, ঠিক আছে। এরপর এটা অঙ্ক দেখো যে প্রশ্ন
9.04 বি চিত্রটিতে, তো চিত্র এই যে নিচে চিত্র দেওয়া আছে, এই চিত্র বি, এইটা এই চিত্রের কথা বলতেছে, ঠিক আছে। চিত্রটিতে একটি রশ্মি 60 ডিগ্রিতে বাতাস থেকে একটি মাধ্যমে প্রবেশ করে 45 ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। দ্বিতীয় মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করতে চাই, আলো যেহেতু, তাহলে এখানে n1 এর মান দেওয়া আছে কত? বাতাস যেহেতু n1 এর মান 2, আর বাতাসের মধ্যে অ্যাঙ্গেল কত? θ1 = 60 ডিগ্রি। আর n2 অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করতে হবে, আর দ্বিতীয় মাধ্যমে যে অ্যাঙ্গেল প্রতিসরণ কোণ এটি দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের n2 যদি বের করতে হয়, তাহলে n2 = হবে কি? n1 sin θ1 ডিভাইডেড বাই কি, মানে এখানে n2 sin θ2 ছিল, তো ডিভাইড বাই sin θ2, এদিকে কি হবে? ভাগ হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, 1 প্লাস sin θ1 অর্থাৎ sin 60 ডিগ্রি, আর ডিভাইডেড বাই কত? sin 45। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর sin 40 ডিগ্রির মান 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা যেহেতু নিচে আছে, তাহলে √2 এইভাবে লিখি, 1/√2, ঠিক আছে। তো তাহলে 1, তাহলে 2 উপরে চলে যাবে, তাহলে 1/√2 হবে, ঠিক আছে। তাহলে হিসাব করলে 1/√2, তাহলে sin 60 ডিভাইডেড বাই, সরি, sin 60 এর মান √3/2, 1 না, √3/2, তাহলে তাহলে এখানে হবে √3/√2, তাহলে অথবা আমরা লিখতে পারি √3/2, ঠিক আছে। তাহলে এখানে বা অত কাহিনী না করে তোমরা সরাসরি sin 60 ডিভাইড বাই sin 45 দিলে মান চলে আসবে, ঠিক আছে। এরপর বলছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এটি আমি অলরেডি আলোচনা করেছি, যে আমরা বলেছি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবসময় 1 থেকে বেশি হয়, কারণ প্রতিসরণাঙ্ক হিসাব করা হয় শূন্য মাধ্যমে আলোর বেগের তুলনায়, এবং আলোর বেগ, এবং সেই তুলনায় ওই মাধ্যমে আলোর বেগের মান, অর্থাৎ মানে সহজ কথা হচ্ছে সরণাঙ্কটা হিসাব করা হয়, উপরে থাকে কি আলোর বেগ, আর নিচে থাকে ওই মাধ্যমে আলোর বেগ, আর শূন্য মাধ্যমে আলোর বেগটাই সবচেয়ে বেশি, তার মানে হরের মান এখানে সবসময় কি থাকতেছে? বেশি থাকতেছে, হরের মান সবসময় বেশি থাকতেছে। ফলে বড় একটা সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 1 এর চেয়ে বেশি হবে, ঠিক আছে। তো মাঝে মাঝে এক মাধ্যমের প্রতিসরণাঙ্কের তুলনায় অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রকাশ করা হয়, তখন কোনটির সাথে কোনটির তুলনা করা হয়েছে তার উপর নির্ভর করে সেটি 1 থেকে কম হতে পারে। তো শূন্য মাধ্যমের সাথে যে প্রতিসরণাঙ্ক সেটি 1 এর চেয়ে সবসময় বেশি হবে, এটাকে অনেক সময় পরম প্রতিসরণাঙ্ক বলা হয়। কি বলা হয়? পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। পরম প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক, এটি হয় 1 এর চেয়ে সবসময় বেশি। তো পরম প্রতিসরণাঙ্কটা সবসময় 1 এর চেয়ে বেশি হবে, তার কারণ এখানে হিসাব করা হচ্ছে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে শূন্য মাধ্যমের বেগ সবসময় বেশি অন্য যে কোনো মাধ্যমের তুলনায়, তবে সেটি 1 এর চেয়ে বেশি হবে। কিন্তু যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা হিসাব না করে অন্য মাধ্যমের সাপেক্ষে হিসাব করি, যেমন পানির সাপেক্ষে কি করা হচ্ছে? বায়ু হিসাব করা হচ্ছে, বা কাচের সাপেক্ষে, সরি, পানির সাপেক্ষে কাচ হিসাব করা হচ্ছে, বা কাচের সাপেক্ষে পানি হিসাব করা হচ্ছে, তাহলে কি হবে? পানিতে কিন্তু আলোর বেগ VW ইজ গ্রেটার দ্যান কি? ভি গ্লাস। তার মানে পানিতে আলোর বেগ কি? বেশি। তাহলে এখন যদি আমরা পানির সাপেক্ষে যদি কাচের প্রতিসরাঙ্ক হিসাব করতে চাই, তাহলে কি হবে? যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে সে নিচে, অর্থাৎ হ্যাঁ, যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে, আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন হিসাব করি তখন শূন্যটাকে উপরে দেই, সিটাকে উপরে দেই। তাহলে এখানে পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক হিসাব করা আছে, তাহলে উপরে পানির বেগ, নিচে কি হবে? গ্লাসে আলোর বেগ। পানিতে আলোর বেগ, নিচে আছে গ্লাসে আলোর বেগ। তাহলে এটা কি হবে? 1 এর চেয়ে বেশি হবে। কেন? এটা কিন্তু আমরা যদি উল্টা করি, যে গ্লাস থেকে পানিতে যাচ্ছে, অর্থাৎ আমরা কি করতে যাচ্ছি? গ্লাসের সাথে পানির প্রতিসরাঙ্ক হিসাব করতেছি, অর্থাৎ গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। এবার গ্লাসের সাপেক্ষে যদি হিসাব করতেছি, তাহলে জিটা উপরে হবে, আর VW কি হবে? নিচে হবে। এবার কিন্তু এটা মানে 1 এর চেয়ে ছোট হয়ে যাবে, তার কারণ পানিতেই তো আলোর বেগ বেশি, আর গ্লাসে আলোর বেগ কম, ঠিক আছে। অথবা এগুলোকে সি দ্বারা প্রকাশ করা যায়, আলোর বেগকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি না দিয়ে আমরা সবগুলোকে সি বলতে পারি, CW, CC, এখানে CG, CW। দেখ, ওগুলো বড় কথা না, বড় কথা হচ্ছে যখন আমরা
আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হিসাব করতেছি, অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করতেছি, সেক্ষেত্রে কিন্তু সেটি ওয়ানের চেয়ে বড় বা ওয়ানের চেয়ে ছোট দুটি হইতে পারে। যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের হিসাব করা হবে তখন ডেফিনেটলি এটা ওয়ানের চেয়ে কম হবে, আর যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম হিসাব করা হবে তখন প্রতিসরণাঙ্কের মান বা আপেক্ষিক প্রতিসরণাঙ্কের মান ওয়ানের চেয়ে বেশি হবে। তাহলে মাথায় রাখতে হবে ওয়ানের চেয়ে কখন বেশি হবে, কখন প্রতিসরণাঙ্ক, সেটা পরম প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক সবসময় ওয়ানের চেয়ে বেশি, আর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ওয়ানের চেয়ে বেশি কখন হবে, যখন যখন হালকা মাধ্যমের তুলনায় ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করা হবে, অর্থাৎ আলো হালকা থেকে ঘনতে এসে প্রবেশ করবে। আর একের চেয়ে কম কখন হবে, যখন একটা ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করা হচ্ছে, অর্থাৎ আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এসে প্রবেশ করতেছে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো এরকম করে ওয়ানের চেয়ে কি কম হইতে পারে, বেশি হইতে পারে। যেমন পানিকে প্রথম মাধ্যম এবং কাঁচকে যদি আমরা দ্বিতীয় মাধ্যম ধরি, অর্থাৎ পানিটাকে যদি আমরা প্রথম মাধ্যম ধরি, কাঁচকে যদি দ্বিতীয় মাধ্যম ধরি, সেক্ষেত্রে কিন্তু বেশি হবে ওয়ানের চেয়ে। কেন বেশি হবে, তার কারণ হচ্ছে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে, অর্থাৎ পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক এটা সমান কি, যার যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে, তাহলে তাহলে ইটা জি ডিভাইডেড বাই ইটা ডাব্লিউ সমান হবে কি সাইন থিটা ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন থিটা জি। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে বেগ তো আমরা আমরা বেগ দিয়ে হিসাব করি, আমরা বেগ দিয়ে হিসাব করি, তাহলে আলোর বেগ এই যে দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো তো পানিতে আলোর বেগ কি কাছের তুলনায় বেশি, পানিতে আলোর বেগ কাছের তুলনায় বেশি হবে। এটা কাটা, তাহলে ভি টু ডিভাইড বাই ভি ওয়ান। এটা হচ্ছে কিসে, কাছে আলোর বেগ, কাছে আলোর বেগ, এটা এটা হচ্ছে পানিতে আলোর বেগ, এটা হচ্ছে কাছে আলোর বেগ। পানিতে না, উল্টে যাবে, এটা ভাগ উল্টে ভি ওয়ান উপরে চলে যাবে আর ভি টু নিচে নেমে আসবে, ভি ওয়ান ডিভাইড বাই ভি টু। এটা হচ্ছে পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগটা কি কম, আর কাছে আলো বেশি, পানিতে আলোর বেগ বেশি, কাছে আলোর বেগ কম, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা গ্রেটার দেন কি হবে, ওয়ান হবে, এবং সেই মানটা হচ্ছে কত, 1.44। ঠিক আছে, অথবা এইভাবে হিসাব করছে। সুতরাং আবার এটি ওয়ান থেকে বেশি এবং ভি নট বলতে শূন্য মাধ্যমে আলোর বেগ বোঝানো হয়েছে। তো এইখানে ক্যালকুলেশনটা ওরা ভিন্নভাবে দেখিয়েছে। তো প্রতিসরণাঙ্কটা ধরে ওরা করছে, তো প্রতিসরণাঙ্ক এটা একটা সাপেক্ষে আর একটা করলে তো এমনিতেই, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই এই সূত্র অনুযায়ী, তাহলে ওয়ানের চেয়ে কি আছে, বেশি হচ্ছে। ওকে, একইভাবে যদি কাছের তুলনায় আমরা করতে চাই, কাছের তুলনায় আলোর প্রতিসরণাঙ্ক, তাহলে সেটা উল্টে যাবে, তাহলে সেটা হবে কি এন ওয়ান ডিভাইড বাই কি এন টু। এন ওয়ানের মান তো কি কম, আর এন টুর মান তো বেশি। ঠিক আছে, যেটা কি হবে, এটা ওয়ান চেয়ে কম হবে। ঠিক আছে, অর্থাৎ যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছ সেটিকে যার সাপেক্ষে বের করতে চাইছো তার প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে যার প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছি তাকে উপরে দিতে হবে। ইটার ক্ষেত্রে উল্টাটা, তাহলে আমরা যার প্রতিসরণাঙ্ক বের করতে যাচ্ছি, গ্লাসের বের করতে চাচ্ছি, দিলে গ্লাসের প্রতিসরণাঙ্কটাকে আমরা কি করব, গ্লাসের প্রতিসরণাঙ্ক বের করতে হলে গ্লাসের প্রতিসরণাঙ্ক উপরে দিতে হবে। আর কার সাপেক্ষে বের করতে যাচ্ছি, পানির সাপেক্ষে, তাহলে পানির প্রতিসরণাঙ্ক নিচে দিতে হবে। অথবা যদি আমরা পানির প্রতিসরণাঙ্ক বের করতে চাই, তাহলে পানির প্রতিসরণাঙ্ক উপরে, আর কার সাপেক্ষে বের করতে যাচ্ছি, মানে পানির পরম প্রতিসরণাঙ্ক, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্কটা উপরে হবে, আর শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা গ্লাসের সাপেক্ষে বের করতে যাচ্ছি, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্কটা কি দিতে হবে, নিচে দিতে হবে। ঠিক আছে, এইটাকে বলা আছে এইভাবে গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, এবং এইটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এ এন ডাব্লিউ এন না জি এন ডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো এইভাবে পানির তুলনায় হীরা হচ্ছে এইটা, হীরার তুলনায় পানি উল্টা। তাহলে আমরা একটু আগে হিসাব করছি যে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক যা হবে
এটা সমান জাস্ট 1.82। তাহলে পানির তুলনায় হীরা যদি 1.82 হয় তাহলে হীরার তুলনায় পানির প্রতিসরাঙ্ক হবে এটার জাস্ট উল্টাটা 1/1.82। কাচের তুলনায় যদি হীরা হয় 1.59 তাহলে হীরার তুলনায় কাজ হবে 1/1.59, মানে বিপরীত, একটার সাপেক্ষে আরেকটার প্রতিসরাঙ্ক। তাহলে আমরা এখানে জেনারেলি মাথায় রাখতে পারি যে হালকার তুলনায় ঘনের প্রতিসরাঙ্ক 1 এর চেয়ে বেশি, আর ঘনের তুলনায় হালকার প্রতিসরাঙ্ক 1 এর চেয়ে কম। অর্থাৎ হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় 1 এর চেয়ে কম, আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এর চেয়ে বেশি। ঠিক আছে। তবে পদার্থবিজ্ঞানে সাধারণত দুটি মাধ্যমের তুলনা হিসেবে প্রতিসরণাঙ্ক ব্যবহার না করে শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক হিসাব করা হয়। জেনারেলি এটা হিসাবটা সুবিধা, আমরা যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে হিসাবটা করি তাহলে এটা আমাদের জন্য ইজি হয়। বাট অঙ্ক করার ক্ষেত্রে মাঝে মাঝে কি করা হয়, তোমাদের হিসাব করতে হয় যে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ দুইটা মাধ্যমের ঘনত্বের তুলনা বা দুইটা মাধ্যমের তুলনা করার ক্ষেত্রে অনেক সময় আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হিসাব করা হয়, এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্কের মাধ্যমে দেখানো যায়, সেটা আমরা অলরেডি দেখালাম। সেই সূত্রটা হচ্ছে আমরা যদি এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে মাথাটা হচ্ছে এরকম যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করার সূত্র হচ্ছে এইটা। এটার কথা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে কার সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে বি এর পরম প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্কটা উপরে হবে, বা শূন্য মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্কটা উপরে হবে। আর কার সাপেক্ষে? বাম দিকেরটার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। তাহলে এ এর পরম প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কোথায় যাবে? নিচে যাবে। ঠিক আছে। তাহলে এইটা সমান হচ্ছে এইটা। আবার এটা সমান হচ্ছে কি, আবার সাইন থিটা 1 সাইন থিটা এ ডিভাইডেড বাই সাইন থিটা বি। আবার সি দিয়ে হিসাব করা হয়, তাহলে এটা হবে কি সি বি ডিভাইডেড বাই সি এ। আলোর মাধ্যমে আলোর সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? সি বি ডিভাইডেড বাই সি এ হবে, অর্থাৎ বি মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে। তো এখানে সি বি না, উপরে হবে সি এ ডিভাইড বাই সি বি, কারণ এইটার মিল আছে আর কি। সি এ ডিভাইডেড বাই সি বি, সি এ ডিভাইড বাই সি বি, আর এইটা শুধু উল্টাটা। ঠিক আছে, এটা শুধু উল্টা। তার মানে একটা এক্সপ্রেশন যদি আমরা হিসাব করতে চাই তাহলে এ এইটা বি, তাহলে প্রথমে এ আছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি সমান সি এ ডিভাইড বাই সি বি। আর যদি ইটার মাধ্যমে প্রকাশ করি তাহলে ইটারটা উল্টা হবে, ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। তাহলে এই আলটিমেটলি এই সূত্রটা তোমরা কি করবা? মাথায় রাখবা। তাহলে এখান থেকে কনসেপ্ট বুঝো আর না বুঝো অ্যাটলিস্ট অঙ্ক করে আসতে পারবা পরীক্ষায়, এটা যদি তোমরা মাথায় রাখো। ঠিক আছে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করা আছে। তো এর পরের যে অধ্যায় আছে সেখানে নেক্সট ক্লাসে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মরীচিকা, প্রতিসরণের ব্যবহার, এগুলো নিয়ে কি করব? আলোচনা করব। ঠিক আছে। আর তারপরে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তাহলে 3টা ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে।